আজকে তোমাদের ক্লাস 8 এর লাইফ সায়েন্সে অন্তঃক্ষরাতন্ত্র বয়সসন্ধি নিয়ে তোমাদের লাইফ সায়েন্সে পড়াচ্ছি। তো তোমরা এখন বাড়িতে নিশ্চয়ই আসো এবং পড়াশোনা করছো। তো দেখো তোমাদের ক্লাস 8 এর লাইফ সায়েন্সের একটা চ্যাপ্টার অন্তঃক্ষরাতন্ত্র বয়সসন্ধি, যা ইংরেজি হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম অ্যান্ড পিউবার্টি। এন্ডোক্রাইন সিস্টেম মানে এন্ডোক্রাইন সিস্টেম তোমরা যেমন সার্কুলেটরি সিস্টেম, সংবহনতন্ত্র, রেসপিরেটরি সিস্টেম, যেমন শ্বসনতন্ত্র, তারপরে তোমরা রিপ্রোডাক্টিভ সিস্টেম জননতন্ত্র পড়েছো, সেমনি একটা এন্ডোক্রাইন সিস্টেম একটা আমাদের সিস্টেম। এই সিস্টেম এই এন্ডোক্রাইন সিস্টেম তোমরা লাইফ সায়েন্স যতদিন থাকবে ততদিন তোমাকে এই এন্ডোক্রাইন সিস্টেম পড়তে হবে, এবং এটা পরবর্তী হায়ার স্টাডিজে মেডিকেল লাইনে যখন যাবে যদি যাও তখন এন্ডোক্রাইন সিস্টেমটা কিন্তু ভাস্ট চ্যাপ্টার, সেটা জানতে হবে। আর পিউবার্টি হচ্ছে বয়সন্ধিকালে আমাদের কিছু হরমোন হয়, সেগুলো সম্বন্ধে জানতে হয়, এই চ্যাপ্টারে আসে। তো এন্ডোক্রাইনোলজি কি? এন্ডোক্রাইনোলজি জীববিদ্যার যে শাখায় হরমোনের কার্যকারিতা এবং আমাদের এই হরমোনটা দেহের উপরে কী কী প্রভাব ফেলে বা কী প্রভাব বিস্তার করবে সেই সম্বন্ধে পড়াশোনাকে এন্ডোক্রাইনোলজি বলা হয়। এন্ডোক্রাইনোলজি এন্ডোক্রাইন মানে অন্তঃক্ষরা, লজি মানে বিদ্যা, তোমরা যেমন পড়েছো বায়োলজি, বায়ো মানে জীব, আর লজি মানে বিদ্যা, সেরকম একটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি। এই পড়াশোনাটাকে এই হরমোন জাতীয় পড়াশোনাকে বলা হয় এন্ডোক্রাইনোলজি। তারপরে আমাদের প্রথম আবিষ্কৃত প্রাণী হরমোনটি হলো সিক্রেটিন। সিক্রেটিন বলতে বলতে হয় বলছি প্রথম আবিষ্কৃত প্রাণী হরমোন হচ্ছে সিক্রেটিন। সিক্রেটিন এটা হচ্ছে আমাদের পাকস্থলী থেকে এই সিক্রেটিন হরমোনটা, গ্যাস্ট্রিক জুস যেটা তৈরি করা হয় সিক্রেটিন। আর প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন হলো অক্সিন। অক্সিন EUXIN। এই অক্সিন কি? এই অক্সিন হচ্ছে আমাদের যে গাছপালা যে বৃদ্ধি ঘটছে, যে অক্সিন এই গাছপালার যে বৃদ্ধি, সেটা বৃদ্ধিটাকে ত্বরান্বিত করে এই উদ্ভিদ হরমোন। এই উদ্ভিদ হরমোন অক্সিনের প্রথম আবিষ্কার করেছে বেলিস ও স্টার্লিং নামক দুজন বিজ্ঞানী। এই উদ্ভিদ হরমোনে অক্সিন প্রথম আবিষ্কার করে। ঠিক আছে, এবার দেখো তোমাদের হরমোনের সংজ্ঞা। হরমোন কথার অর্থ গ্রিক শব্দ দিয়ে এসেছে হরমাও, মানে বাংলা শব্দ হচ্ছে আমি জাগ্রত করি, এটা হচ্ছে বাংলা কথা। আর বেলিস ও স্টার্লিং প্রথম 1905 সালে যে এই হরমোন কথাটি প্রথম ব্যবহার করেন। হরমোন কাকে বলে? হরমোন হচ্ছে যে জৈবরাশি পদার্থ বা যে বায়োলজিক্যাল মেসেঞ্জার জৈবরাশি পদার্থ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে লালার রক্তলসিকা বা রক্তের মাধ্যমে বাহিত হয়ে নির্দিষ্ট কোষ বা নির্দিষ্ট কোষে বা নির্দিষ্ট অঙ্গে যে কার্য সম্পন্ন করবে এবং তারপরে কার্য সম্পন্ন করার পর ধ্বংসপ্রাপ্ত হবে, সেই জাতীয় জৈবরাশি পদার্থকেই বলা হচ্ছে হরমোন। তাহলে হরমোন হচ্ছে জৈবরাশির বার্তাবহ, মানে সেকেন্ড মেসেঞ্জার হিসেবেও কাজ করে আমাদের শরীরে। এই হচ্ছে হরমোনের সংজ্ঞা। এবার দেখো হরমোনের বৈশিষ্ট্য। হরমোনের বৈশিষ্ট্য কি আমি সংজ্ঞায় কি বলেছি যে জৈবরাশির পদার্থ রক্তলসিকার মাধ্যমে বাহিত হয়ে নির্দিষ্ট অঙ্গ বা তন্ত্রে গিয়ে নির্দিষ্ট কার্য সম্পন্ন করার পর ধ্বংসপ্রাপ্ত হয়। এখানে কি হচ্ছে, হরমোন কি কম ক্ষরণ হবে বা বেশি ক্ষরণ হতে পারে? বেশি ক্ষরণ হতে পারে। এই কম ক্ষরণ ও বেশি ক্ষরণের ফলে কিন্তু আমাদের শরীরে অস্বাভাবিকতা সৃষ্টি হয় এবং বিভিন্ন রোগের সৃষ্টি হয়। এটা একটা কারণ, হরমোনের একটা বৈশিষ্ট্য। তাহলে কি বলেছি যে জৈবরাশি পদার্থ রক্ত লসিকার মাধ্যমে বাহিত হবে, তবে এখানে কিছু লোকাল হরমোন আর দূরবর্তী স্থানে গিয়ে রক্ত লসিকার মধ্যে বাহিত হয় না, সেগুলো হচ্ছে স্থানীয় হরমোন, লোকাল হরমোন হিসেবে কাজ করে। সেগুলো দূরবর্তী স্থানে বাহিত হয় না, মানে উৎপত্তি স্থলেই ক্রিয়া সম্পন্ন করে নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে রক্ত, এটা কি বললাম যে টার্গেট সেলে গিয়ে কাজ সম্পন্ন করে। আর এটা হচ্ছে কি, হরমোন ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয়। ধ্বংসপ্রাপ্ত। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 1
ক্রিয়ার দ্বারা ধ্বংস করতে কার্য সম্পন্ন করবে সেই সেনেকে বা সেই অর্গানিকে, তারপরে সেটা ধ্বংস করতে হবে। এবার আসছি হরমোনের কার্যাবলী। হরমোনের কার্যাবলীর মধ্যে প্রথম পয়েন্ট দেখা করা আছে এখানে দেহের সামগ্রিক বৃদ্ধি। দেহের সামগ্রিক বৃদ্ধি বলতে এসটিএইচ, এসটিএইচ ফুল ফর্ম তোমার পরে পড়বে আছে, এরপরে পড়াবো আমি। এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন, এই ফুল ফর্ম। সোমাটোট্রপিক হরমোনের কাজ কি? যে আমাদের দেহে যে আমরা ছোটবেলা থেকে আস্তে আস্তে যে বাড়ছি, এই হরমোনটা হচ্ছে আমাদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। আমাদের এই বৃদ্ধিকে ত্বরান্বিত করে যেটা সামগ্রিক বৃদ্ধি, দেহের বৃদ্ধি হচ্ছে। এসটি থাইরক্সিন, এই যে আমাদের এখান থেকে পোলার এখানে আছে, এখানে পরে আসে যেটারে থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন হরমোন করা হয়, সেটা পেশি কোষের বৃদ্ধি, স্নায়ুর বৃদ্ধি এবং হাড়ের গ্রোথ ও বোন ক্যাপাসিটিতে সাহায্য করে। এরপর আছে শারীরবৃত্তীয় ক্রিয়া। শারীরবৃত্তীয় ক্রিয়া যেমন এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই এডিএইচ হরমোনের কাজ কি? এই এডিএইচ হরমোনের কাজ হচ্ছে এই কম ক্ষরণে কিন্তু আমাদের ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়। এডিএইচ হচ্ছে আমাদের যে বৃক্ষীয় নালিকায় যে জলের পুনঃশোষণ ঘটে, জলের পুনঃশোষণেই সাহায্য করে, এটা শারীরবৃত্তীয় কাজ। আর ইনসুলিন তোমরা পরে করবে, অগ্নাশয় আইলেটস অফ লাইগারেন্স বিটা কোষ থেকে ইনসুলিন করা হয়। ইনসুলিন কি হয়? আমাদের যে শরীরে যে গ্লুকোজের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে। ইনসুলিন কাজ হচ্ছে গ্লুকোজের মাত্রাকে নাম কমিয়ে দেওয়া। আর ইনসুলিনের অপর একটা পরবর্তী একটা হরমোন আছে যেটা নাম হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগনের কাজ হচ্ছে আমাদের শরীরে গ্লুকোজের পরিমাণকে বাড়িয়ে দেওয়া, আর ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দেওয়া। যাদের থেকে সুগার আছে তাদের কি হয়? ইনসুলিন নিতে হয় বা ইনসুলিনের কোনো ট্যাবলেট খেতে হয়। কারণ কি হয়? ইনসুলিনটা আমাদের শরীরে বেশি, মানে আমাদের গ্লুকোজের শরীরে বেশি আছে, সেই গ্লুকোজ লেভেলটাকে নামানোর জন্য, গ্লুকাগনের অ্যাক্টিভিটিকে কমানোর জন্য ইনসুলিন জাতীয় মেডিসিন বা ইনসুলিন জাতীয় হরমোন এর জন্য ইনজেকশন প্রয়োগ করা হয় আমাদের শরীরে। রক্তচাপ নিয়ন্ত্রণ করা হয়। অ্যাড্রিনালিন ও নন অ্যাড্রিনালিন ক্ষরণ কোথা থেকে হয়? আমাদের যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দুটো পার্ট, একটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স আর একটা হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা। এই অ্যাড্রিনাল কর্টেক্স থেকে তিন ধরনের হরমোন সৃষ্টি হয়, গ্লুকোকয়েড, মিনারকয়েড এবং সেক্স কর্টিকয়েড। আর অ্যাড্রিনাল কর্টেক্স মেডুলা থেকে দুটো হরমোন ক্ষরণ হয়, অ্যাড্রিনালিন এবং নন অ্যাড্রিনালিন। এই অ্যাড্রিনালিন এবং নন অ্যাড্রিনালিন আমাদের যে রক্তচাপ, যে ব্লাড প্রেসার, সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এবং হরমোনের আরেকটা কাজ হচ্ছে ঘাম উৎপাদন। ঘাম কি করে? আমাদের শরীরে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। পড়বে উচ্চ আছে থার্মোরেগুলেশন কি? আমাদের যে ভিতরের তাপ এবং বাইরের তাপ, ঘাম কিন্তু শরীরে বেরিয়ে যে দেহের তাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এবং মুক্ত উৎপাদন বলতে কি? ইউরিন ফর্মেশন করার মাধ্যমে কি হয়? আমাদের শরীরে যে বর্জ্য পদার্থগুলো থাকে সেগুলো আমাদের শরীর থেকে মুক্ত হয়। তারপরে গ্রন্থি বা গ্ল্যান্ড কাকে বলে? উন্নত প্রাণী দেহে আবরণী করা ক্ষরণকারী কোষ সমষ্টিকে গ্ল্যান্ড বলা হয়, গ্রন্থি বা গ্ল্যান্ড বলা হয়। এখানে আমাদের বিশেষ করে আমরা যে প্রাণী হরমোন পড়েছি, উদ্ভিদ হরমোন পড়িনি, সেজন্য গ্রন্থি এখানে কাজে লাগছে। তো উন্নত প্রাণীদের হায়ার লেভেল প্রাণীদের ক্ষেত্রে আবরণী কোলা। এখানে আবরণী কোলা বলতে বুঝাচ্ছি তোমাদের যে আমরা জানি যে কতগুলো সেল মিলিয়ে হয় কোলা বা টিস্যু, কতগুলো টিস্যু মিলিয়ে হয় অর্গ্যান বা অঙ্গ, কতগুলো অঙ্গ নিয়ে হয় তন্তু বা সিস্টেম, কতগুলো তন্তু বা সিস্টেম নিয়ে হয় একটা বডি। এবার আবরণী কোলা হচ্ছে একটা মানে প্রাণীদের একটা আবরণী কোলা বা আবরণী টিস্যু, যেটা সেটার একটা প্রাণীদের একটা ভাগ, আবরণী একটা গোলার ভাগ, সেটা আবরণী কোলা। যেমন আমাদের জিহ্বার কিন্তু গোলার হচ্ছে টিস্যুটা হচ্ছে আবরণী কোলা দিয়ে তৈরি। যে আবরণী কোলার ক্ষরণকারী কোষ সমষ্টিগুলোকে বলা হয় গ্ল্যান্ড। এতে ক্ষরণ হয়, সিক্রেশনের হরমোন তৈরি হয়, সেই ক্ষরণকারী কোষ সমষ্টি হচ্ছে গ্ল্যান্ড। এবার তার গ্ল্যান্ড কি উপকার হয় বিশেষ ক্ষেত্রে? বহিঃপরা বা এক্সোক্রাইন গ্ল্যান্ড, অন্তঃপরা বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, মিশ্র বা মিক্সড গ্ল্যান্ড। বহিঃপরা বা এক্সোক্রাইন
মানে এই নালী পথের মাধ্যমে যে ক্ষরণকারী পদার্থগুলো, যে রাসায়নিক ক্ষরণকারী পদার্থগুলো এই যে গ্রন্থির গ্ল্যান্ডের, সেগুলো হচ্ছে নালী পথের মাধ্যমে বাহিত হয়ে নির্দিষ্ট অঙ্গ বা টার্গেট সেলে যে কাজ করে সম্পন্ন করে কার্য সম্পন্ন করে ধ্বংসপ্রাপ্ত হবে। মানে হচ্ছে এক কথায় বহিঃক্ষয়গ্রন্থি বা এক্সোক্রাইনে হচ্ছে নালী পথ থাকবে, নালী পথের মাধ্যমে বাহিত হবে। উদাহরণ যেমন হচ্ছে লালাগ্রন্থি, লিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল লিঙ্গুয়াল থেকে লালাগ্রন্থি, সেটা দেখো লালাগ্রন্থি জীবের তলে দেখো দাগ নিয়ে করো, জিভটা খোলাও, দেখবে কতগুলো নালী আছে, ওখান থেকে লালা ফরানো। আবার হচ্ছে পাকগ্রন্থি, পাকস্থলীর মধ্যে পাকগ্রন্থি, সেই পাকগ্রন্থি দেখো তারপর অন্তঃক্ষরাগ্রন্থি, অন্তঃক্ষরাগ্রন্থি বা এন্ডোক্রাইন, এটা যেমন কি ছিল নালী পথের মাধ্যমে বাহিত হয়, এটা কোনো নালী পথ থাকবে না, রক্ত রসিকার মাধ্যমে বাহিত নির্দিষ্ট টার্গেট সেলে যে কাজ করবে। কারণ এই গ্রন্থি থেকে নিশ্চিত যে সমস্ত রাসায়নিক পদার্থ নালীপথবিহীনভাবে, এতে নালীপথ নয়, নালীপথবিহীনভাবে কার মাধ্যমে যাবে, রক্ত রসিকার মধ্যে বাহিত হয়ে নির্দিষ্ট অঙ্গ বা নির্দিষ্ট টার্গেট সেলে যে কার্য সম্পর্ক ধ্বংসপ্রাপ্ত হবে, সেটা হচ্ছে অন্তঃক্ষরাগ্রন্থি। যেমন হচ্ছে থাইরয়েড গ্রন্থি, পরে ধরো থাইরয়েড গ্রন্থি আছে আমার ভিতরে। আমি বুঝতে পারছো যে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা উভয় গ্রন্থি সমন্বয়ে গঠিত যে গ্রন্থি তাকে বলা হচ্ছে মিশ্রগ্রন্থি। মিশ্রগ্রন্থির উদাহরণ হচ্ছে অগ্নাশয় গ্রন্থি বা প্যানক্রিয়াস। দেখো এবারে যে আমাদের হচ্ছে এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, এটা হচ্ছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস কোথায় আছে, যে আমাদের অগ্র মস্তিষ্ক আছে না, অগ্র মস্তিষ্কের ভাগ আছে অনেকগুলো, সেই অগ্র মস্তিষ্কের যে ডায়ানসেফালার অংশ থাকে, সেই ডায়ানসেফালার অংশের অর্থাৎ মস্তিষ্কের যে 5টা লোব থাকে, ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল, লিম্বিক, এই তৃতীয় প্রকোষ্ঠের মধ্যে হাইপোথ্যালামাস থাকে। এই হাইপোথ্যালামাস হচ্ছে ইনফ্যান্টিবুলাম অংশের সঙ্গে এই পিটুইটারি গ্ল্যান্ড অবস্থান করে। পিটুইটারি গ্ল্যান্ড কোথায় অবস্থান করে, পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠ, যে বললাম 5টি প্রকোষ্ঠ, তৃতীয় প্রকোষ্ঠে ফেনার অস্থি নির্মিত সেলাটার্সিয়া নামক প্রকোষ্ঠের মধ্যে এই পিটুইটারি গ্ল্যান্ড থাকে। পিটুইটারি গ্ল্যান্ডের আবার দুটো পার্ট, অ্যান্টেরিয়র পিটুইটারি এবং পোস্টেরিয়র পিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারিকে বলা হয় অ্যাডিনো হাইপোফাইসিস, আমরা লিখে দিচ্ছি। এখানে হচ্ছে এই পোস্টার পিটুইটারি বা পোস্টেরিয়র পিটুইটারিকে বলা হয় নিউরোহাইপোসিস। দেখো এবারে এখান থেকে এই যে নিউরোসিকিউরিটি সেল, নিউরোসিকিউরিটি সেল মানে নিউরোসিকিউরিটি কোষগুলো, এই কোষগুলো এইখানে যাচ্ছে, হাইপোথ্যালামাসের কোষগুলো এক্ষেত্রে এইখানে ইনহিবিট করছে, এখানে উদ্দীপিত করছে, উদ্দীপিত করে এই যে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে কি হরমোন ফরমোন হয় দেখো, এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন, যেটা আমাদের দেহে বৃদ্ধি করতে সাহায্য করে। টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড গ্রন্থি পরে পড়বে, থাইরয়েড গ্রন্থি আমাদের দেহের বিপাকীয় তন্ত্রে সাহায্য করে এবং আরও অন্যান্য কাজ করে। এসিটিএইচ অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, এসিটিএইচ হচ্ছে ওই যে অ্যাডিনাল গ্রন্থি, অ্যাডিনাল গ্রন্থি মেডুলা কর্টেক্স এবং মেডুলা দুটো ভাগ, যে অ্যাডিনাল কর্টেক্স থেকে যেমন 3টে হরমোন করা হয়, গ্লুকোকর্টিকয়েড, মিনারেল সিস কর্টিকয়েড, আর কর্টেক্স থেকে নন অ্যাডিনালিন এবং নন অ্যাডিনালিন সেই হরমোনগুলো করানো হয়। আর জিটিএইচ বা গোনাডোট্রপিক হরমোন, গোনাড দেখা বলে যে পুরুষদের শুক্রাশয় এবং স্ত্রীদের ডিম্বাশয় গোনাড বলে, গোনাড, এই গোনাড হচ্ছে জিটিএইচ, জিটিএইচ হচ্ছে শুক্রাশয় এবং ডিম্বাশয় যে উদ্দীপিত করে এবং এর থেকে প্রোজেস্টেরন, এস্ট্রোজেন, টেস্টোস্টেরন প্রভৃতি হরমোন করণে সাহায্য করে। আর দেখো পিটুইটারি পোস্টেরিয়র পার্ট, পোস্টেরিয়র পার্ট বা নিউরোহাইপোসিস, নিউরোহাইপোসিস থেকে দুটো হরমোন প্রয়োগ করানো হয়। এডিএইচ আগে বলেছি, এডিএইচ, এডিএইচ এর ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বা এর অপর নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিন কি করে, যে আমাদের যে বৃক্কি, ওই বৃক্কের যে অঞ্চল থাকে, বৃক্কের যেগুলি জলে যেখানে পুনঃশোষণ হয়, যে সংবর্ধন নালিকায় জলের পুনঃশোষণে সাহায্য করে। এখানে কম করণে হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়, আর বেশি করণে ইডিমা বলে একটা রোগ হয়। আর অক্সিটোসিন আমাদের হচ্ছে শরীরে আমাদের কাজ করে হচ্ছে, যখন আমাদের ফিমেল বডি থেকে যখন কোনো বেবি যখন বার্থ হয়, তখন হচ্ছে ফিমেল যে চ্যানেলটাকে ওপেন, সেটাকে চ্যানেলটাকে ওপেন করতে সাহায্য করে এবং ফিমেল বডিতে মিল্ক প্রোডাকশনে সাহায্য করে। এবং রাসায়নিক প্রকৃতি অনুযায়ী কতগুলো হরমোনের শ্রেণী, যেমন প্রোটিন, ইনসুলিন, ইনসুলিন কথা বললাম, এই প্রোটিন ধর্মী একটা হরমোনের নাম হচ্ছে ইনসুলিন। ইনসুলিন কোথায় গ্রহণ হয়, অগ্নাশয়, যে প্যানক্রিয়াস থাকে না, প্যানক্রিয়াসের আইলেটস অফ প্যানক্রিয়াসের বিটা কোষ থেকে গ্রহণ হয় ইনসুলিন, আর আলফা কোষ থেকে গ্রহণ হয় গ্লুকাগন, আর ডেল্টা কোষ থেকে গ্রহণ হয় সোমাটোস্টেরয়েড। এটা জানবেন। স্টেরয়েড হরমোন বা যেগুলো হচ্ছে জনন হরমোন, সেগুলো হচ্ছে
টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, এসব হরমোনগুলো স্টেরয়েড ধর্মী হরমোন। লিপিড ধর্মী হরমোন যদি প্রোস্টাগ্ল্যান্ডিনটা হচ্ছে মানে কতগুলো টিস্যু একসঙ্গে যুক্ত হয়ে অনেকগুলো ক্ষেত্রেই হয়, একসঙ্গে যুক্ত হয়ে প্রোস্টাগ্ল্যান্ডিন অংশটা সৃষ্টি করে। প্রোস্টাগ্ল্যান্ডিন কি হয়, কার্টিলেজ বা বোন সৃষ্টিতে আমাদের বা হাড়ের গঠন সৃষ্টিতে আমাদের সাহায্য করে। পলিপেপটাইড হচ্ছে অ্যান্টি-ডায়াবেটিক হরমোন এবং অক্সিটোসিন, আগে এগুলো বলেছি, সেগুলো আছে দেখতে হবে। থাইরয়েড গ্ল্যান্ডের আলাদা আলাদা করে দুটি ভাগ। থাইরয়েড গ্ল্যান্ড থেকে অপরিবৃদ্ধি থেকে ক্ষরণ হয়, দেখো থাইরয়েড গ্রন্থি আমাদের কোথায় থাকবে, এই দেখে আমাদের দেখতে হচ্ছে দ্বিবাহুচলটা, এখানে যে আমাদের ষড়যন্ত্র আছে না, দ্বিতীয় থেকে চতুর্থ প্রকোষ্ঠের মধ্যে যে এই দুটো লথি যে দেখতে পাওয়া যাচ্ছে এখানে নরম অংশ, এই নরম অংশ দুটো হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড অবস্থান করে। এই থাইরয়েড কার্টিলেজ বলছে এই তরুণাস্থি নির্মিত অংশ, উপরের অংশটা তরুণাস্থি নির্মিত অংশ। থাইরয়েড কার্টিলেজ বলছে, কার্টিলেজ মানে হচ্ছে তরুণাস্থিযুক্ত অংশকে, আর তরুণাস্থিযুক্ত হাড়কে কার্টিলেজ বলে। আর দুটো লথি, এই যে এখান থেকে এখানে মধ্যে দ্বিতীয় থেকে চতুর্থ প্রকোষ্ঠের মধ্যে দুদিকে দুটো লথি আছে, দেখো এখানে ষড়যন্ত্র থাকে, মানে ভোকাল কর্ড যেটা, সেই ভোকাল কর্ডের মধ্যে ষড়যন্ত্র থাকে, সেখানে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড অবস্থা, ট্রাকিয়া শ্বাসযন্ত্র আছে সেই ট্রাকিয়ার অবস্থা। এবারে এই অংশ ধরো এখান থেকে সেকশন করে কোনো সেকশন করে এখানে দেওয়া হবে, কোনো অংশ টিস্যু এখান থেকে সেকশন করে দেওয়া হবে, সেই অংশটা আমাদের ল্যাবরেটরি প্রসেসিং এর মাধ্যমে, সেল কালচার করার মাধ্যমে এখানে মাইক্রোস্কোপে তুলে দিয়ে দেখা হয়, এরকম করে দেখা যাবে, এরকম ছবিটা আসবে। দেখি এখান থেকে যে ছোট 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 যে ছোট ছোট সি সেল বলে, সি সেল দিয়ে ক্যালসিটোনিন হরমোন উৎপাদন করে। এই ক্যালসিটোনিন কি করে, যে আমাদের হাড় আছে না, হাড়ের যে তোমার ফিজিক্যাল সায়েন্সে পড়েছে Ca2+ ক্যালসিয়াম, Ca2+ চ্যানেল ওপেন করে এবং Ca2+ এর ঘাটতিকে আমাদের মেটায়, যে বোন গঠনে সাহায্য করে, হাড় গঠনে সাহায্য করে, এটাও কিন্তু হাড় গঠনে সাহায্য করে, আমাদের একটা শরীরে ভূমিকা গ্রহণ করে। আর দেখো এই ছোট ছোট এরকম যে ফলিকল কিন্তু ফলিকল সেল বলে, এই ফলিকল থেকে দু ধরনের হরমোন গঠন হয়, থাইরক্সিন বা এটাকে বলে টেট্রাআয়োডোথাইরোনিন বা T4 হচ্ছে চারটে আয়োডিন অণু থাকে, টেট্রা বলে, টেট্রা মানে চার, মনোডাইট্রাইড এগুলো আছে না পরপর, সেটা হচ্ছে টেট্রা। আর ট্রাই হচ্ছে তিন, ট্রাই আয়োডোথাইরোনিন মানে তিনটে আয়োডিন অণু থাকবে, সেটাকে ট্রাই আয়োডোথাইরোনিন বা এটাকে T3 বলা হয়। T3 দুটো হরমোন, থাইরক্সিন বা টেট্রাআয়োডোথাইরোনিন বা T4, ট্রাইআয়োডোথাইরোনিন বা T3, এই দুটো হরমোন তৈরি হয়। এবার দেখো একটা ধরো হচ্ছে থাইরয়েড যদি একটা সেল দেওয়া হয়, থাইরয়েড সেলের যদি কি কাজ, তোমরা একটু হায়ার ক্লাসে জিনিস খুব এটা ইন্টারেস্টিং লাগবে বলি, শোনো এটা যে তোমরা পড়েছো ফিজিক্যাল সায়েন্সে সোডিয়াম এবং পটাশিয়াম পড়েছো, এখানে সোডিয়াম আর আয়োডিন আছে। সিম্পোটা কি হচ্ছে, সিম্পোট হচ্ছে সোডিয়াম আছে না, সোডিয়াম আর আয়োডিন একই দিকে যাবে, আর অ্যান্টিপোড হচ্ছে বিপরীত দিকে যাবে, সোডিয়াম আর পটাশিয়াম বিপরীত দিকে, সিম্পোড বলে, একই দিকে যাওয়া সিম্পোড বলে, বিপরীত দিকে যাওয়াকে অ্যান্টিপোড বলে। একটা লাইন এটা হচ্ছে সিম্পোড আর অ্যান্টিপোড, একই দিকে যদি যায় সেটা সিম্পোড, বিপরীত দিকে গেলে সেটা হচ্ছে অ্যান্টিপোড, এটা এখানে দেখতে যায় দুটো পার্ট। এবারে দেখো এখানে কি হয়, সোডিয়াম আর আয়োডিনের মধ্যে এই যেহেতু আমাদের সোডিয়াম আছে কিন্তু আয়োডিনটা কিভাবে যাচ্ছে আমি দেখছি সেটা। আয়োডিনটা কি হয়, -50 মিলিভোল্ট রেডিয়েন্ট মানে হচ্ছে মাত্রা, -50 মিলিভোল্ট মাত্রার মাধ্যমে সাইটোপ্লাজম, এটা কিন্তু থাইরয়েড সেল, ফলিকুলার যে সেল আছে সেলের মাধ্যমে যায়, যে তারপরে এখানে হচ্ছে পেন্ড্রিন বলে একটা প্রোটিন রিসেপ্টর মানে হচ্ছে গ্রাহক, যে গ্রহণ করবে এই আয়োডিন আর নেগেটিভ চার্জযুক্ত -50 মিলিভোল্ট, এই গ্রাহকটা এখানে গ্রহণ করার পর, আর এখান থেকে আমাদের হচ্ছে থাইরোগ্লোবিউলিন চেন আছে ভেসিকেলের মধ্যে, সেই কোষের সাইটোপ্লাজম ভেসিকেলের মধ্যে এই থাইরোগ্লোবিউলিন চেনটা বেরিয়ে আসে, এই চেনটা বেরিয়ে এসে এই নেগেটিভ আয়নযুক্ত আয়োডিন এবং থাইরোগ্লোবিউলিন চেন প্রথমে কাপলিং গঠন করে, কাপলিং মানে একটা মার্জ হয়, কাপলিং গঠন করে। আর এখানে এই যে থাইরোগ্লোবিউলিন চেনটা পিজি বলে বলা হচ্ছে, এই থাইরোগ্লোবিউলিন চেনের মধ্যে এমআইটি ডিআইটি, এমআইটি হচ্ছে মনোআয়োডোথাইরোনিন আর ডিআইটি ডাইআয়োডোথাইরোনিন, এর সঙ্গে T3 আর T4 যে টেট্রাআয়োডো আর ট্রাইআয়োডো যে থাইরোনিন থাকে সেগুলো একসঙ্গে যুক্ত অবস্থা, কিন্তু T3 আর T4 আলাদা হতে পারে না, এই চেনের মধ্যেই এটা যুক্ত অবস্থা থাকে। তারপরে এটা চলে যাচ্ছে মেগালিন বলে একটা রিসেপ্টর আছে, এই মেগালিন রিসেপ্টরটা এখানে গ্রহণ করার পর এটা পোলার গঠন করলো, একসঙ্গে থাকবে, চেনটা আলাদা হবে না। তারপরে প্রোটিয়েজ বলে একটা উৎসেচ আছে,
একটা এনজাইম কাজ করবে এখানে, প্রোটিয়েজ এনজাইম কাজ করবে। এই প্রোটিয়েজ এনজাইম কি করবে, এমআইটি রিঅ্যাকশন যে টি4 যে আয়নগুলো যে আয়োডিন অণুগুলো যুক্ত আছে, এই 4টে আয়োডিন অণু এবং 3টে আয়োডিন অণু, সেই 3টে এবং 4টে আয়োডিন অণু বসে সেল থেকে বেরিয়ে চলে যাবে, দিয়ে এখানে টি3 কাজ করবে যে শরীরে। এবার কি হয়, আমাদের যে থাইরয়েড যদি বেশি ক্ষরণ হয় তখন কি হয়, আমাদের হচ্ছে হয় গলগণ্ড রোগ সৃষ্টি হয়, গলগণ্ড রোগ কম হয়, অ্যাক্রোমেগালি হয়, তারপরে চোখ কুশি বর্ণিত রোগ হয়। সেগুলো ক্ষেত্রে কি হয়, সোডিয়াম আয়ন কি হয়, সোডিয়াম আয়নের ওষুধ, সোডিয়াম জাতীয় ওষুধ প্রয়োগ করা হয়। এখানে এই আয়রনের প্রভাবটাকে কমিয়ে দিয়ে এই টি3 আর টি4 কি পরিমাণে বেরোচ্ছে সেটাকে মার্চ করার জন্য সোডিয়াম আয়নযুক্ত ওষুধ আমাদের শরীরে প্রয়োগ করে এই থাইরয়েড ওষুধ যে সকালবেলা খাইয়ে বেরিয়ে যেতে হয়, সেই ওষুধটা আমাদের এখানে কাজ করে। এটা একটা কাজ হলো। আরেকটা দেখো, টিএসএইচ এবং থাইরক্সিনের ফিডব্যাক পদ্ধতি। ফিডব্যাক পদ্ধতিতে দেখো, রক্তে যদি থাইরক্সিন হরমোন যদি বেশি থাকে তখন কি হয়, হাইপোথ্যালামাস উদ্দীপিত হয়। হাইপোথ্যালামাস উদ্দীপিত টিআরএইচ, থাইরোটক্সিন রিলিজিং হরমোন, টিআরএইচ এটা ফুল ফর্ম দেখো, থাইরোটক্সিন রিলিজিং হরমোন। এই থাইরোটক্সিন রিলিজিং হরমোন এবং হাইপোথ্যালামাস উদ্দীপিত হয়। উদ্দীপিত হবে এবং টিএসএইচ এর প্রভাব কিন্তু এখানে কম ক্ষরণ হবে। টিএসএইচ এর প্রভাব উদ্দীপিত হবে কিন্তু কম ক্ষরণ হবে। এখানে যে থাইরক্সিন পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এই উদ্দীপিত হরমোনের কিন্তু কম ক্ষরণ হবে। টিএসএইচ মানে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা কম ক্ষরণ হবে। কম ক্ষরণ হওয়ার পর থাইরয়েড গ্ল্যান্ড যেহেতু কম ক্ষরণ হবে টিএসএইচ, তাহলে থাইরয়েড গ্ল্যান্ড কম উদ্দীপিত হবে এবং থাইরক্সিন হরমোন মানে আমার রক্তের মধ্যে ব্যালেন্স হবে। আর পজিটিভ ফিডব্যাক কি, পজিটিভ ফিডব্যাক হচ্ছে কি, থাইরক্সিন হরমোন যদি কম মাত্রায় থাকে সেই রক্তের মধ্যে, কম মাত্রায় থাকে, এগুলো মানে হচ্ছে এই যে এই দিকটা মানে বেশি আর এই দিকটা মানে কম, এটা পয়েন্টটা বোঝা যাবে। তারপরে কি হয়, কম মাত্রায় যদি কি হয়, টিআরএইচ আর হাইপোথ্যালামাস খুব বেশি পরিমাণে উদ্দীপিত হবে। বেশি পরিমাণে উদ্দীপিত হবে, বেশি পরিমাণে উদ্দীপিত হলে টিএসএইচ এর ক্ষরণ বেড়ে যায়। আর টিএসএইচ ক্ষরণ বেড়ে যায়, টিএসএইচ ক্ষরণ বেড়ে যায়, কিন্তু এটা আমাদের তখন থাইরয়েড গ্ল্যান্ড তখন কিন্তু খুব বেশি পরিমাণে উদ্দীপিত হবে এবং থাইরক্সিন হরমোন বেশি পরিমাণে ক্ষরণ হবে। তবে এটা আমাদের শরীরের মধ্যে ব্যালেন্স হয়, কিন্তু যেহেতু টিএসএইচ যেহেতু বেশি ক্ষরণ হচ্ছে আর থাইরয়েড বেশি উদ্দীপিত হচ্ছে এবং থাইরক্সিন হরমোন বেশি ক্ষরণ হচ্ছে, তার কারণে কিন্তু আমাদের শরীরে আরো রোগ সৃষ্টি হয়। রোগ সৃষ্টি হয়, এই রোগটা আমি পরে আসছি এবারে। থাইরক্সিন হরমোনের কম ক্ষরণ এবং বেশি ক্ষরণ যদি সমস্যা হয়, থাইরক্সিন হরমোন যদি ধরো আমার একটা মাপ আছে 15, এটা দেখবে তোমার ডাক্তারের প্রেসক্রিপশন দেবে, অনেক যদি থাইরয়েড রোগ হয় তা দেবে 7 mg/dl, এর বেশি হলে তখন এটাকে বলে হাইপোথাইরয়েডিজম। এটা কম ক্ষরণ হচ্ছে 7 mg/dl, এর বেশি হলে কম ক্ষরণ হয় যদি হাইপো, বায়োলজিতে হাইপো কথার অর্থ মানে হচ্ছে কম, আর 15 mg/dl এর বেশি হলে হচ্ছে হাইপারথাইরয়েডিজম, মানে এটা খুব বেশি। এখানে ক্ষেত্রে কম পরিমাণে এটা রোগ হাইপারথাইরয়েডিজম, কম ক্ষরণের পরে হাইপারথাইরয়েডিজম, বেশি ক্ষরণের পরে হাইপার হচ্ছে। হাইপো কথার অর্থ কম, বায়োলজিতে হাইপার কথার অর্থ মানে হচ্ছে বেশি। এখানে ক্ষেত্রে কম পরিমাণে ওষুধ প্রয়োগ করতে হয়, কম ডোজে, এখানে বেশি পরিমাণে বেশি ডোজের ওষুধ প্রয়োগ করতে হয় এই রোগের মুক্তি দেওয়ার জন্য। এবার দেখো কিছু কিছু অন্যান্য রোগজনিত লক্ষণ দেখা যায় থাইরক্সিনের কম ক্ষরণে, যেমন ক্রিটিনিজম। ক্রিটিনিজমের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে দেখা যায় ক্রিটিনিজম। কি হয় শিশুদের ক্ষেত্রে ক্রিটিনিজম হলে কি হবে, এদের ব্রেনের ডেভেলপমেন্ট কম হবে, এদের বিকাশ কম হবে ব্রেনের, এবং এদের দেহ শুষ্ক খসখসে চামড়া প্রকৃতির হবে, এবং এদের বুদ্ধি কম সম্পন্ন হবে এবং জননাঙ্গের বিকাশ কম হবে। এগুলো সাধারণ লক্ষণ ক্রিটিনিজম রোগে দেখা যায়, শিশুদের ক্ষেত্রে রোগের বৃদ্ধি হয়। মিক্সিডিমা বা দাল মরিত রোগ, এটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দেখা যায়। কি হয় এই প্রাপ্তবয়স্ক মিক্সিডিমা কি হয়, কোলাগসের মাধ্যমে আমাদের দেহে যে চামড়া আছে, চামড়ার মধ্যে রসস্ফীতি ঘটে, রসস্ফীতি হলে চামড়া ফুলে ওঠে, চোখের নিচে অংশগুলো ফুলে যায়, দেহে চামড়া হলদে রঙের হয়, আর হৃদস্পন্দন বা হার্ট রেট এবং ব্লাড প্রেসার এগুলো বৃদ্ধি পায়।
এবং হার্টের বিভিন্ন রোগ সৃষ্টি কারণ হয়। এই বেশি রোগ হলে অত্যাধিক প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে হয়। আর সরল গলগণ্ড বা সিম্পল গয়টার কি? সিম্পল গয়টা কি জানো? এখন আমাদের নুন খাওয়ার সময় কি ইন্ডিয়ান গভর্নমেন্ট নুনের আয়োডিন মেশাতে বলেছে। প্রত্যেক নুনের মধ্যে আয়োডিন থাকে। আয়োডিনের যদি কম ক্ষরণ হয়, আয়োডিনের যদি ঘাটতি হয়, এদিকে যেদিকে মানে নিয়ে আয়োডিন একটা সংকেত জানো, যদি আয়োডিনের যদি শরীরে কম হয় তাহলে কি হয়? আমাদের যে বড় যে থাইরয়েড গ্ল্যান্ডটা আছে না, এই থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে যায়, ফুলে ওঠে। আর এটার কারণ কি? এই যে থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে ওঠার কারণ কি? যদি আয়োডিন যদি কম থাকে শরীরে তাহলে কি হয়? থাইরক্সিন মানে T4 আগে বলেছিলাম, আর T3 এই দুটো কম ক্ষরণ হয়। এই দুটো যখনই কম ক্ষরণ হবে, সে আগে বলেছিলাম না যে পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে তখন কি হবে? TSH এর ক্ষরণ কিন্তু বেড়ে যাবে। আর TSH যখন ক্ষরণ বেড়ে যাবে তখন কি হবে? থাইরয়েড গ্ল্যান্ড বেশি উদ্দীপিত হবে। TSH বেশি উদ্দীপিত হলে থাইরয়েড বেশি উদ্দীপিত হবে, তখন এই যে আমাদের গোলার এখানটা ফুলে যাবে। ফুলেছে এই যে সরল গলগণ্ড বা গয়টা সৃষ্টি হবে। এই রোগ লক্ষণ কি? রোগ লক্ষণ হচ্ছে যে আমাদের গোলার এখানটা ফুলে যাবে, ব্যথা লাগবে এবং আস্তে আস্তে ঝুলে যাবে। এটা হচ্ছে এই রোগের লক্ষণ। এরপর দেখো শেষ এটাই থাইরক্সিনের কাজ। থাইরক্সিন হরমোনের কাজ দেখো মৌল বিপাকীয় হারে প্রভাব। মৌল বিপাকীয় বলতে কি? দেখো আমাদের শরীরে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করে। এই অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করার বলতে কি হয়? আমাদের কোলাকোষের মধ্যে জারণ ঘটে এবং জারণ ঘটার মধ্যে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে এবং এটা আমাদের শরীরের মধ্যে গ্লুকোজকে বৃদ্ধি করে এবং গ্লুকোজের মধ্যে আমাদের শরীরের নিয়ন্ত্রণেও সাহায্য করে। আর বিএমআর কি? বেসাল মেটাবলিক রেট। যেমন কোনো যন্ত্রপাতি যখন চলে তখন কি হয়? যন্ত্রপাতি গরম হয়ে যায় না? গরম হয়ে যায় কি পরে কি হয়? তাপ ছাড়ে, তাপ মোচন করে, সেটা আমাদের শরীরে খাদ্য গ্রহণ পরে কি হয়? আমাদের শরীর তাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, তাপকে ছাড়তে সাহায্য করে। এটার ফুল ফর্ম হচ্ছে বেসাল মেটাবলিক রেট। কি হয়? তাপটা ছাড়ার পর ক্যালোরিকে বার্ন করে আমাদের শরীরে। এই জন্য এখানে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। তাহলে ছটপন্ন করার সময় যে ক্যালোরিজেনিক হরমোন কাকে বলা হয়? থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়, যে ক্যালোরিটাকে বার্ন করতে সাহায্য করে। তারপর হচ্ছে বিপাক নিয়ন্ত্রণ। বিপাক নিয়ন্ত্রণ কি? দেখো থাইরক্সিন হরমোন কি করে? আমাদের শরীরে আমরা যদি খাওয়া খাদ্য, প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট যে খাবারগুলো থাকে এগুলো ভাঙতে সাহায্য করে। আর দেখো তারপর হচ্ছে গ্লুকোজ কি? গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে, এটা গ্লুকোজেনেসিস বলে। গ্লুকোজেনেসিস বলে গ্লাইকোলাইসিস। গ্লাইকোজেনকে আবার গ্লুকোজে ভাঙতে সাহায্য করে, গ্লাইকোলাইসিস। আবার গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ এবং পাইরুভিক অ্যাসিডে পরিণত করে, তাকে বলা হয় গ্লাইকোজিনোলাইসিস। আর অকার্বোহাইড্রেট জাতীয় জিনিসগুলোকে ভেঙে ট্রাইগ্লিসারাইড, গ্লিসারল অ্যাসিড ইত্যাদি সেগুলো কি হচ্ছে? নিওগ্লুকোজেনেসিস। তো পরের ক্লাসে হায়ার ক্লাসে আরো জানবে। এবং এরপর দেখো সম্মোহন তন্ত্রের উপর ক্রিয়া। সম্মোহন তন্ত্র বলতে বিপি, আমাদের যে ব্লাড প্রেশার সেটাকে নিয়ন্ত্রণ করে। এবং এটা কিন্তু অনেক সময় থাইরয়েড হরমোন বলছিলাম যে থাইরয়েড হরমোন যে হাইপারথাইরয়েডিজম হয় সেটা কিন্তু বেশি হলে তখন কিন্তু বিপি আমাদের বা ব্লাড প্রেশার মধ্যে বৃদ্ধি পায়, হার্ট রেট বৃদ্ধি পেয়ে যায়, এগুলো নিয়ন্ত্রণ করে এবং কিন্তু হাইপোথাইরয়েডিজম হলে কিন্তু বেড়ে যায়। তারপর রক্তকণিকা আরবিসি জানানো আমাদের যে রেড ব্লাড কর্পাসেল, এই রেড ব্লাড কর্পাসেলের পরিমাণ বৃদ্ধি করে। আর রেড ব্লাড কর্পাসেলের পরিমাণ বৃদ্ধি হলে কি হবে? আমাদের যদি রেড ব্লাড কর্পাসেল যদি কমে যায় তাহলে অ্যানিমিয়া রোগের সৃষ্টি হয়। আর যেহেতু এটা বৃদ্ধি করে তাহলে অ্যানিমিয়া রোগ থেকে আমরা মুক্ত হই। থ্যাংক ইউ।